নমস্কার, আমি সৃজা। আজকে শুরুতেই আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত ফলো করেন, তার মধ্যে যারা আমার সঙ্গে ফেসবুকে আছেন তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই, তারা সকলেই জানেন। কিন্তু যারা আমার সঙ্গে ফেসবুকে নেই, তাদের জন্য কিছু কথা আপনাদেরকে জানাই। সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে বিজেপির কর্মী সমর্থকরা আমাকে অকথ্য ভাষায় আক্রমণ করছিল, মানে ফেসবুকে আক্রমণ করছিল। মানে সেটা এতটাই নোংরা ভাষা যে সেগুলো বলা যায় না, ভদ্র সমাজে বলা যায় না। তো এইভাবে বেশ কিছুদিন ধরে আক্রমণ করছিল। তো প্রথমে আমি বিষয়টা এতটা গুরুত্ব দিইনি, কারণ আমি জানি এই দক্ষিণপন্থার ভরা বাজারে আমি যদি বামপন্থার কথা বলতে যাই, তাহলে এই দক্ষিণপন্থার সমর্থকরা যে আমাকে অশ্লীল ভাষায়, অকথ্য ভাষায় আক্রমণ করবে, এই বিষয়টা আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম। কিন্তু তারপরে আমি দেখলাম যে ওরা আমার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় আক্রমণ করতে শুরু করলো। আমার পরিবারের সঙ্গে সক্রিয় রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে শুধুমাত্র আমার জন্য যদি আমার পরিবারের মানুষজনকে এভাবে অকথ্য ভাষায় অপমান করা হয়, তাহলে আমার মনে হলো যে না, আর চুপ করে থাকা উচিত না, কিছু বলা উচিত। তো আমি ফাইট ব্যাক করলাম। আপনারা যারা আমার সঙ্গে রয়েছেন ফেসবুকে, তারা সকলেই জানেন আমি কি কি করেছি এই দুদিনে। অসংখ্য পোস্ট শেয়ার করেছি, বিভিন্ন কথা বলেছি, হ্যাঁ, বিভিন্ন মতামত দিয়েছি, এই সমস্ত কিছু করেছি। তো সেইটার ভিত্তিতেই আজকে এই ভিডিওটা বানানো। এবং আপনারা মানে এই আইটি সেলের ভাইটি যাদের মাথার বুদ্ধিটা কোমরের নিচ অবধি পৌঁছে গেছে বলে আপনারা আর কোনো কিছু সহজ সরলভাবে বুঝতে পারেন না, তাদেরকে বলে দিচ্ছি, আমার ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা আমার মতামতের বিপক্ষে প্রামাণ্য তথ্য দেবেন, তাহলে আমি সেটার বেসিসে আগামীকালের ভিডিওটা বানাবো, কথা দিলাম। আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরটাও দেবেন। তো এই সমস্ত আইটি সেলের ভাইটি তারা খুব সহজেই মহিলাদের, শুধু আমাকে বলে নয়, মোটামুটিভাবে হিন্দুত্ববাদী রাজনীতির বিপরীত রাজনৈতিক মতাদর্শ যারা সমর্থন করেন, সেই সমস্ত মহিলাদেরকে ফেসবুকে গিয়ে তাদেরকে যৌনকর্মী বলে দাগিয়ে দেন। আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই যে এই যৌনকর্মী পেশাটাকে আমি অত্যন্ত সৎ পেশা বলে মনে করি। অন্তত পক্ষে যেদিন থেকে আপনাদের দেখেছি রাজনীতির ব্যবসায়ী হিসেবে, ধর্মীয় ব্যবসায়ী হিসেবে এবং ধর্মের আড়ালে দাঙ্গাকে সংগঠিত করেন, সেদিন থেকে আমি বুঝেছি যে যৌনকর্মী পেশাটা অনেক সৎ একটা পেশা। অ্যাটলিস্ট এই পেশাটার সঙ্গে যারা যুক্ত তাদের কোনো মুখোশ নেই। যেরকম মুখোশ আপনারা পরে থাকেন, আপনারা মুখোশ পরে যে ব্যবসাটা করেন, তার থেকে অনেক সৎ পেশা। কিন্তু তারপরেও আপনাদেরকে জানিয়ে দিই, আমরা বামপন্থীরা এমন একটা দিনের স্বপ্ন দেখি যেদিন আমরা গোটা দেশের দখল নেব, সেদিন এই যৌনকর্মী পেশাটা আর থাকবে না। কারণ বামপন্থীরা যখন যে দেশের দখল নিয়েছে, তখন সেই দেশে এই যৌনকর্মীর পেশাটা আর থাকে না। লেনিনের সোভিয়েত ইউনিয়নে ছিল না, মাওয়ের চীনে আজও নেই। তো সেই সময় যখন আমরা এই দেশটার দখল নেব, তখন এই যৌনকর্মী পেশাটা থাকবে না, তখন আপনাদের একটু সমস্যা হবে, সে আমি জানি। যাই হোক, এবার আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। সেটা হচ্ছে যে আপনারা এই যে বিভিন্ন মহিলার প্রোফাইলে গিয়ে যৌনকর্মীর খোঁজ করেন, এটা আপনারা বৃথাই করেন, বৃথাই পরিশ্রম করেন। শুনুন, লোকসভা নির্বাচনের আগে আপনাদের মেজো ছোট কুঁচো নেতারা অনেকেই ফেসবুকে লাইভ করে সরাসরি বলেছিলেন যে আপনাদের যারা দিল্লি থেকে এসেছিলেন হনু বড় বড় নেতারা, তারা যে হোটেল রুমে ছিলেন, সেই হোটেল রুমে নাকি টাকা এবং মহিলাদের পৌঁছে দেওয়া হলে সেই মেজো ছোট কুঁচো নেতারা ভোটের টিকিট পাচ্ছিলেন। তো যারা পাননি তারা ক্ষোভ প্রকাশ করে এগুলো জানিয়েছিলেন আমাদেরকে, সাধারণ মানুষকে। তো আপনারা একটা কাজ করুন, আপনারা এই ফেসবুকে যৌনকর্মী না খুঁজে আপনাদের মেজো ছোট কুঁচো নেতাদের সঙ্গে যোগাযোগ করুন, কারণ ওনারা তো সাপ্লাই দেন, ওনাদের কাছে প্রপার একটা কানেকশন পাবেন আপনারা। তাহলে আর এই ফেসবুকে হাতড়ে বেড়াতে হবে না যৌনকর্মীর, আপনারা আপনাদের নেতাদের কাছ থেকেই যৌনকর্মীর সন্ধান পেয়ে যাবেন। এটা গেল একটা। এবার আইটি সেলের বন্টিরাও শুরু করেছে আজকে সকাল থেকে, এবং তারা যা ভাষা বলছে সেগুলো আমি বলে উঠতে পারবো না, কিন্তু তার মধ্যে একজনের কথা একটু বলি, টুম্পা দেবরয়। আমি জানি না উনি মহিলা কিনা, কারণ ফেক প্রোফাইল হতে পারে, কোনো গোটা প্রোফাইলটা আমি দেখেছি, কোনো ছবি নেই, শুধুমাত্র নামটা টুম্পা, তাই আমি মহিলা বলছি। তো উনি আমাকে বলেছেন যে আমি নাকি তৃতীয় শ্রেণীর নাগরিক। তো ঘটনাচক্রে আমি আসলে হিসেব মতন হিন্দুত্ববাদীদের কাছে চতুর্থ শ্রেণীর নাগরিক, কারণ হিন্দুত্ববাদীরা মনুস্মৃতি ফলো করে, মনুস্মৃতি মেনে চলে, এবং মনুস্মৃতি অনুযায়ী শূদ্র এবং মহিলারা চতুর্থ শ্রেণীর নাগরিক। সেক্ষেত্রে এই টুম্পা দেবরয় আমাকে এক স্টেপ ওপরে প্রমোশন দিয়েছে। তো
তো টুম্পাকে এই জন্য ধন্যবাদ, অবশ্যই তার প্রাপ্য, কারণ আমাকে চতুর্থ শ্রেণীর নাগরিক বলা উচিত ছিল, উনি আমাকে তৃতীয় শ্রেণীর নাগরিক বলেছেন। এবার আসি যে এই আক্রমণ কেন হচ্ছে সেই প্রসঙ্গে। সরস্বতী পুজোর দিন আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে। সেই পোস্টে কি ছিল? সেই পোস্টে ছিল, আমি বলেছিলাম যে সরকারি স্কুল কলেজে কখনোই সরকারি খরচে কোনো রকম পুজো, মানে সরস্বতী পুজো এবং কোনো রকম ধর্মাচরণ হওয়া উচিত নয়। যেহেতু আমাদের ভারতবর্ষ এখনো পর্যন্ত ধর্মনিরপেক্ষ, যেহেতু এখনো পর্যন্ত এই বিজেপি এটাকে হিন্দু রাষ্ট্র করে উঠতে পারেনি, যেহেতু এখনো সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষ শব্দটা রয়েছে, সেক্ষেত্রে আমি বিশ্বাস করি, আমি মনে করি এবং লজিক্যাল যেটা সেটা হচ্ছে যে সরকারি টাকায় কখনোই কোনো স্কুলে বা কলেজে কোনো ধর্মাচরণ হওয়া উচিত নয়। এবং এটা শোনার পর থেকে সমস্ত চাড্ডিকুল আমার উপরে একেবারে ঝাঁপিয়ে পড়েছে যে আমি নাকি হিন্দু বিরোধী কথা বলছি। তো ওনাদের সঙ্গে একটুখানি হিন্দুত্ব নিয়ে অবশ্যই কথা বলবো এবং তার সঙ্গে সরকারি বিষয়টা নিয়েও কথা বলবো। এবং আমি দুটো প্রশ্ন করব, মানে দুটো ধারায় আর কি, দুটো ভাগে। প্রথম প্রশ্নটা রাজনৈতিক, দ্বিতীয় প্রশ্নটা ধার্মিক। আপনারা এই দুটো প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। প্রথম প্রশ্ন আমার, আমি যদি বলে থাকি যে, মানে আমি যে বলেছি যে সরকারি স্কুল কলেজে সরকারি টাকায় ধর্মাচরণ করা উচিত নয়, এটা যদি সত্যি সত্যি হিন্দুত্ব বিরোধী হয়, তাহলে আপনারা আমাকে জানান যে আপনাদের মোদিজি যখন রাম মন্দির নির্মাণ করেছিল তখন কেন আলাদা করে ট্রাস্ট গঠন করেছিল, কেন হিসেবে অডিটে দেখানো হলো না যে সরকারি টাকায় রাম মন্দির নির্মাণ হচ্ছে? এটাও তো আপনাদের ধর্মের প্রতি ব্যভিচার যে আপনারা সরকারি টাকায় যেটা করছেন সেটাকে ট্রাস্ট গঠন করে দেখাচ্ছেন। এটাতে হিন্দু ধর্মের অপমান হচ্ছে না? প্রশ্ন করুন মোদিজিকে যে কেন এই হিন্দু ধর্মের অপমান করছেন উনি, এবং আমাকেও জানান যে এইটা লজিক্যালি কতটা ঠিক বা ভুল। কেন মোদিজি, আমার কথাটা যদি ভুল হয়, আমার যদি হিন্দু ধর্ম বিরোধী কথা হয়, তাহলে মোদিজি কেন ট্রাস্ট গঠন করে রাম মন্দির গঠন করবে? কেন সেটা তাহলে অন্যায় নয়? এটা রাজনৈতিক প্রশ্ন, উত্তর দেবেন। এবার আসছি ধর্মীয় প্রশ্নে। হিন্দু বলতে আপনারা কি বোঝেন? আমি যেটুকু বুঝি আপনাদেরকে জানাচ্ছি। হিন্দু মানে সিন্ধু নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল, তার পরবর্তীতে সেটা ইন্ডাস হয়ে হিন্দু কথাটা এসেছে। এবার এই পুরো হিন্দু যে সভ্যতাটা, যে অঞ্চলটা, সেটা এই মুহূর্তে পাকিস্তানে। তো আপনারা যারা মনে করেন নিজেদেরকে হিন্দুত্ববাদী, আমার মনে হয় যে তাদের পাকিস্তানে গিয়ে থাকা উচিত। কারণ এই যে পাকিস্তানটা, এই পাকিস্তান রাষ্ট্রটা গড়েছেন যিনি, সেই মোহাম্মদ আলী জিন্নার বাপ ঠাকুরদা সকলেই হিন্দু ছিলেন। এবং শুধুমাত্র হিন্দু ছিলেন না, তাঁরা রীতিমতন দাবি করতেন তাঁরা রঘুবংশীয় রামচন্দ্রের বংশধর, রামচন্দ্রের উত্তরসূরি বলে দাবি করতেন মোহাম্মদ আলী জিন্নার বাপ ঠাকুরদা। তো সেক্ষেত্রে আপনাদের তো আরাধ্য দেবতা রাম, এবং আপনারা তো নিজেদেরকে হিন্দু বীর মনে করেন। তাহলে আপনারা এখানে কি করছেন? আপনারা কেন পাকিস্তানে চলে যাচ্ছেন না? আমাকে উত্তর দেবেন। আপনারা যদি এত ধর্ম মানেন, তাহলে এদেশে কি করছেন? এই দেশ তো আপনাদের নয়, এই জায়গা তো আপনাদের নয়। হিন্দুদের আসল জায়গা পাকিস্তান, কারণ হিন্দু সভ্যতার পুরোটা চলে গেছে পাকিস্তানে। প্লাস পাকিস্তান দেশটাই বানিয়েছেন রামচন্দ্রের উত্তরসূরিরা। ঠিক আছে, আপনারা এটাকেও ক্রস করতে পারেন, আপনারা বলতে পারেন যে না, ওই সভ্যতা, ওই সিন্ধু সভ্যতা বা ওই হিন্দু ধর্মের কথা আমরা বলছি না, আমরা বলছি সরস্বতীর তীরে গড়ে ওঠা বৈদিক সভ্যতার কথা। তাহলে আপনারা আমাকে এটাও বলুন যে আপনাদের বেদে, মানে 4টে যে বেদ রয়েছে, 4 নম্বর বেদটা তো ধরাই হয় না, মোটামুটি 3টে বেদই মেনলি ধরা হয়। তো আপনাদের বেদে কোথায় মূর্তি পুজোর কথা রয়েছে? আমি যদি সরস্বতী পুজোতে মূর্তি পুজোর বিপক্ষে কথা বলি, তাহলে আমি ভুলটা কি বলেছি? আপনাদের 4খানা বেদে কোথায় রয়েছে মূর্তি পুজোর কথা আমাকে দেখাবেন। অবশ্যই কমেন্ট সেকশনে তথ্য প্রমাণ দিয়ে জানাবেন কোথায় মূর্তি পুজোর কথা বেদে রয়েছে, বৈদিক সভ্যতায় রয়েছে। যদি না পারেন, তাহলে আপনাদের নেতা শুভেন্দু অধিকারী, যিনি কদিন আগে পর্যন্ত ফেজ টুপি পরে মুসলিম ভোট কুড়োতে ইফতার করতে যেত, তাকে জিজ্ঞেস করবেন। আসলে সনাতন ধর্মটা এখন ওই খইয়ের মতন ফুটছে, তো তাই জন্য আপনারা বুঝতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমার দুটো প্রশ্ন। এক, যদি এতটাই ভুল বলে থাকি আমি, যদি এতটাই অন্যায় বলে থাকি, হিন্দু ধর্ম বিরোধী কথা বলে থাকি যে সরকারি স্কুলে সরকারি টাকায় মূর্তি পুজো করা উচিত নয়, ধর্মাচরণ করা উচিত নয়, তাহলে আপনাদের মোদিজি কেন রাম মন্দির নির্মাণের জন্য আলাদা ট্রাস্ট নির্মাণ করেছিল? আর 2, যদি
আপনারা বৈদিক সভ্যতার কথা বলেন, তাহলে কোন বেদের কথা বলছেন? কোন বেদে লেখা রয়েছে মূর্তি পুজো জায়েজ? আমাকে একটুখানি জানাবেন, কারণ মূর্তি পুজো এসেছে বহুদিন পরে। বেদ লেখার অনেক পরে মূর্তি পুজো এসছে, যখন ষোড়শ জনপদ তৈরি হয়ে যাচ্ছে, যখন গুপ্ত যুগ একেবারে শেষের দিকে, বৌদ্ধ ধর্ম ফ্লারিশ করছে, যে সেই সময়ে এই গুপ্ত যুগে যে একেবারে শেষ দিকটায় বৌদ্ধ ধর্ম যখন ফ্লারিশ করছে, সেই সময় বৌদ্ধরা বিভিন্ন মূর্তি বানাতো। তো সেই থেকে মূর্তি পুজো শুরু হয়েছিল। এছাড়া আমাদের চারবাক দর্শন নিন, সেখানে মূর্তি পুজো, সেখানে তো ধর্মেরই কোনো বিষয় নয়। আমাদের সাংখ্য দর্শন নিন, সেখানে মূর্তি পুজোর বিরোধিতা করা হয়েছে, বলা হয়েছে মূর্তি পুজো সঠিক নয়। তো আপনারা কোন ধর্মের ভিত্তিতে, কোন পদের নিরিখে আমাকে এভাবে কন্টিনিউয়াসলি অপমান করে যাচ্ছেন, আক্রমণ করে যাচ্ছেন? আমাকে জবাব দেবেন। আপনাদের জবাবের ভিত্তিতে আমি আগামীকালের ভিডিও বানাবো, কথা দিলাম।